আদালতের মানে অমুকের খবর বলা যাবে না, অমুকের কথা প্রচার করা যাবে না, এটা আমরা প্রথম দেখেছি শেখ হাসিনা সরকার যখন ছিল ওই সময় তারেক রহমানের খবর প্রচার করা যাবে না এই ধরনের এই মর্মে একটা আদালতের আদেশ ছিল। তো আদালতের ব্যাপারে কিছু বলা যাবে না, কারণ আদালতে বলে আদালত অবমাননা হয়। কিন্তু ওইটা নিয়ে তো আমরা বলছি যে আপনি এটা আদালতে এই আদেশটা ঠিক ছিল না। আমি এখনো মনে করি ওই আদেশটা অন্যায় ছিল। আদালতের অনেক আদেশ নিয়ে তো আমরা বলি, এবং আদালতে এই জন্য প্রধান বিচারপতিকে জেলে ঢুকাই, কখনো কখনো প্রধান বিচারপতিকে, সাবেক প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দিই। এই জন্য উদাহরণ তো আমাদের এই দেশে ঘটে। এই দেশের মাটি অসম্ভব উর্বর মাটি, এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যেটা নাকি পৃথিবীর কোথাও কেউ চিন্তাও করতে পারে না, ওইটা আমাদের এখানে ঘটে। তারপর ওই সময় যখন ছিল না যে তারেক রহমানের কোনো কথা বলা যাবে না, প্রচার করা যাবে না, তখন কি তারেক রহমান লন্ডনে চুপচাপ বসেছিলেন? উনি প্রতিদিন জুম মিটিংয়ে অংশ নিতেন, প্রতিদিন। এবং সেটা কার সঙ্গে নিতেন? ওনার দলের নেতাকর্মীদের সঙ্গে নিতেন। তারেক রহমানের খবর গণমাধ্যমে আসবে না কেন? আসবে না এই কারণে তার কথা মানুষকে বিভ্রান্ত করতে পারে, মানুষকে উত্তেজিত করতে পারে ওই সরকারের বিরুদ্ধে। অতএব জনগণের এই কথা শোনার কোনো প্রয়োজন নাই। তো জনগণকে তারেক রহমানের কথা শুনতো না। উনি যে প্রতিদিন মিটিংগুলি করতেন, সেই মিটিংয়ে যারা তারা কি বাংলাদেশের জনগণ না? তারা তো শুনতো, এবং শুনে আবার আমাদেরকে শোনাইতো। তার মানে আমি কথা বলার মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে এই ধরনের আদেশ আসলে খুব একটা সমাদৃত আদেশ নয়। সাধারণ মানুষ এই আদেশগুলোকে, আদালতের এই আদেশগুলোকে অত্যন্ত আগ্রহ সহকারে পালন করে তা নয়। এটা আগেও করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। তখন কতগুলো পয়েন্ট আপনার, আমি কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো না, কতটুকু প্রচার করতে পারবো, কতটুকু প্রচার করতে পারবো না, তার কিন্তু কোনো সীমা রেখা করে দেওয়া হয়নি। যেমন ধরেন শেখ হাসিনা হঠাৎ করে, উনি তো ভারতে আছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এটা কি আমি আমার মিডিয়াতে লিখতে পারবো শেখ হাসিনা অসুস্থ? কোন খবর, এখানে তো আদালতের আদেশ হচ্ছে পলাতক শেখ হাসিনা কোনো খবর প্রকাশ করা যাবে। আমি এটা বললাম পারবো। অথবা ধরেন শেখ হাসিনা মারা গেল, আমি কি প্রচার করতে পারবো? আপনি তো আমাকে এই সীমা রেখাটা দেখিয়ে দিবেন যে এই বলতে পারবেন। হাসিনার নামটাই উচ্চারণ করতে পারবো না। আমার মনে আছে একটা ঘটনা, অনেক আগে 91-এর দিকে, তখন মাত্র মানে খালেদা জিয়া ক্ষমতায় আসছে। ওই সময় একটা মানে আপনার কৌতুক বেশ প্রচলিত হয়ে গেছে। ওটা কৌতুক না সত্য ঘটনা বলতে পারবো না, আমি শুনেছি তখন আমাদের সিনিয়র ভাইদের কাছে। এর আগে তো এরশাদের বিদায়ের পর 91 ইলেকশন হলো। তো ওই সময় যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করা হতো, পাঠ করার পর ওটা আবার অনুবাদ হতো। তো ওখানে বাংলায় একটা কথা বলা হয় এরকম ভাবে, একটা আয়াত পরে বললো এরশাদ হচ্ছে বলে ওটা অনুবাদটা পড়ে শোনাতো। কারণ এরশাদ হচ্ছে এটা হলো বাংলায় যে বলবে, ওই জায়গাটাতে এরশাদ কথাটা কেন বলা হচ্ছে এটা নিয়ে কেউ আপত্তি উঠেছে। উনি তো স্বৈরাচার ছিলেন, এরশাদ বলা যাবে না। তখন বলতো এটা বঙ্গ অনুবাদ হচ্ছে, বাংলায় বলা হচ্ছে এটা এইভাবে। তো এটা সত্য মিথ্যা আমি যাই না, কৌতুক হতে পারে, যাই হোক না কেন, এগুলি করে কোনো লাভ হয় না। আমি একটা খালি বলি, আমি আমার গণমাধ্যমে একজন কর্মী হিসাবে আমি একটা কথা বলি আপনাকে। এনডিটিভিতে উনি ইন্টারভিউ দিয়েছেন, লিখিত ইন্টারভিউ। সেই ইন্টারভিউ আমি পরবর্তী সময়ে আল জাজিরে দেখেছি, রয়টার্সে দেখেছি। তারা ইন্টারভিউটা করলো কোনো, তারা তো এটা হুবহু কিন্তু করে নাই। তারা এনডিটিভিকে শেখ হাসিনা যা বলেছেন এইভাবে এই নিউজটা করেছেন। তো ওইটা তারা এনডিটিভি কিন্তু ক্রেডিট দিয়েছেন, এনডিটিভির ব্যাখ্যা করেছেন, এনডিটিভির সম্বন্ধে কেন বলছে এই সমস্ত কাহিনী বলছেন। তো ওইটা কিন্তু হুবহু শেখ হাসিনার মুখে মুখ নিঃসৃত রিপোর্ট না। এনডিটিভি তিনি কি বলছেন সেই আলোকে রিপোর্ট। তো সেই আলোকে রিপোর্ট রয়টার্স করতে পারবে, আল জাজিরা করতে পারবে, আমি করতে পারবো না কেন? আচ্ছা, আমি যদি না পারি তাহলে লসটা কি? লসটা হলো যে আমাদের এই সংবাদের ব্যাপারে যদি 10 জন লোকের আগ্রহ থাকে, তারা রয়টার্স দেখবে, আল জাজিরা দেখবে, এনডিটিভি দেখবে, আমার মিডিয়া দেখবে না। তাহলে আমার মিডিয়াকে, আমার দেশের প্রচলিত মিডিয়াগুলিকে আপনি এমন একটা আদেশ দিয়ে আপনি কি একটা অসম প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিলেন না? দিলেন তো। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্ন এসেছে। একটি তো আপনি যেটা বললেন যে অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে গেলাম কিনা, সে জায়গায় বাংলাদেশের মানুষের যে নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, তিনি পতিত ছিলেন, তার পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ। বিদেশি জনগোষ্ঠী সকলেই করেনি, বিদেশি জনগোষ্ঠী তারাও নিপীড়িত ছিলেন না। আরেকটি বিষয় যে আপনি
তারেক রহমানের সাথে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুলনা করছেন। তারেক রহমানের বক্তৃতা তখন প্রচার করতে দেয়া হয়নি, সেটা আপনি জানেন। এবং তখন কিন্তু সেই সময়টায় তাকে যেভাবে তার তথ্য, তার কোনো রকম বক্তৃতা প্রচার করা যাবে না, সেটার রায়ের সাথে কি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, সেই রায় আমরা একভাবে দেখতে পারি কিনা, সে প্রশ্নটি আসছে। আরেকটি প্রশ্ন, যখন এভাবে আপনার আইন আদালতকে ব্যবহার করে যাতে তারেক রহমানের বক্তব্য প্রচার করা না যায়, তখন যেভাবে প্রভাবিত করা হলো, তখন কিন্তু মিডিয়াগুলো প্রচারও করে নাই, কিন্তু আজকে প্রচার করছে। সেই জায়গাগুলোতে আমি এই 3টা প্রশ্ন আপনার কাছে রাখলাম, আমি আসবো, কিন্তু তার আগে আমি আশরাফ কায়সার আপনার মন্তব্য আমি শুনতে চাইছি। যে কথাটি এখানে মাসুদ কামাল বললেন যে বিদেশি গণমাধ্যমে তো প্রচার হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে বরাত দিয়ে সাধারণ মানুষ আমাদের এখানে আজ এই গ্লোবালাইজেশনের সময়ে তো যে কেউ ব্রাউজ করে দেখতেই পারছে, জানতেই পারছে, তাহলে আদালতের এই আদেশটা আসলে কি অর্থ বহন করছে? দেখুন, আদালতটি বাংলাদেশের, শেখ হাসিনার অপরাধটি বাংলাদেশে ঘটেছে। উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, উনি গণহত্যা করেছেন, উনি গুম খুন করেছেন, এবং পরবর্তীতে উনি পালিয়ে গেছেন। প্রেক্ষাপটটি কিন্তু ভিন্ন। আজকে আল জাজিরা, CNN বা বিবিসির দৃষ্টিতে এটি একটি নিউজ, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের দৃষ্টিতে বাংলাদেশের একজন মোস্ট ওয়ান্টেড আসামির বা মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত ব্যক্তির বয়ান প্রচার করতে পারবেন কি পারবেন না। দেখুন, একটি হচ্ছে যে আপনি শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি প্রচার করবেন কিনা, আর দ্বিতীয়টি হচ্ছে ওই বক্তৃতা বিবৃতিতে উনি কি বলেন, ওই যা বলেন সেটা কি আল জাজিরা বিবিসির জন্য ক্ষতিকর কিছু নাকি বাংলাদেশের জন্য ক্ষতিকর। ধরেন উনি একসময় বলেছেন 226 জনকে হত্যা করার লাইসেন্স উনি পেয়েছেন, তাদের বাড়ি ঘর ঠিকানা এগুলো পেয়েছেন, এবং তিনি কর্মীদেরকে বলেছেন ওগুলো নজরে রাখতে যাতে পরবর্তীতে সহিংসতা করা যায়। এটি কি আপনার মনে হয় কোনো সুস্থ মানুষের বয়ান হতে পারে? বা এটি যদি কোনো রাজনৈতিক নেতার বয়ান হয়, তাহলে কি ওই রাজনীতি এই দেশে আপনাকে মানে নিয়মতান্ত্রিক ভাবে করতে দেওয়া উচিত কিনা? দেখুন, আমি কিন্তু আদালতের এই ধরনের রায়ের পক্ষের মানুষ না, এবং তারেক রহমানের ব্যাপারে যখন করেছিল শেখ হাসিনা এবং তার তল্পি বাহকরা সেই রায়কে ন্যায্য বলে আমাদের টেলিভিশন টক শো এবং গণমাধ্যম ফাটিয়ে ফেলেছিলেন। সেই লোকগুলো আজকে বলছেন যে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি বন্ধ করা যাবে না, এটিকে প্রচার করতে দিতে হবে। যেই লোকগুলা বছর কয়েক আগে তারেক রহমানেরটা জাস্টিফাই করেছিলেন এবং বলেছিলেন যে উনি বিভিন্ন মামলায় অপরাধী, ওনাকে এটি বলতে দেওয়া যাবে না। একই লোক এখন কথা চেঞ্জ হয়ে গেছে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে। আমি আইনের জায়গাটাতে সঠিকভাবে দাঁড়াতে চাই। দেশের একটি আদালত যদি বলে থাকে যেটি করা যাবে না, আপনার পছন্দ হোক বা না হোক, সেটি আমার মনে হয় করা ঠিক না। আর দ্বিতীয়টি হচ্ছে কন্টেন্টের যদি আপনি পার্থক্য দেখেন, তারেক রহমানের বক্তৃতার কন্টেন্ট কি ছিল? তিনি বলতেন গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে, তিনি বলতেন নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, তিনি বলতেন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর এই ভদ্র মহিলা বলছেন কাকে কাকে খুন করতে হবে, দেশে কবে ফিরে আসতে হবে, এবং সম্পদ কোথায় কোথায় লুটতরাজ হচ্ছে ইত্যাদি। উনি ব্যক্তির নাম ধরে আক্রোশ প্রকাশ করে উনি সহিংসতার উস্কানি দিচ্ছেন এবং তার নেতৃত্ব দেওয়ার কথা বলছেন। এটি আমার মনে হয় যে ভারতেরও উচিত এই বক্তৃতাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে উনি কি করে দেন। একবার আপনার মনে আছে যে ভারত কর্তৃপক্ষ কিন্তু বলছিল তারা তার বক্তৃতাকে তাকে অ্যালাউ করবেন না, কিন্তু আবার সেটি আমরা দেখছি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে তারেক রহমানের ওই আদালতের আদেশের পরে বাংলাদেশের কোন গণমাধ্যম, কেননা গণমাধ্যমগুলো তখন গণভবন গণমাধ্যম হয়ে গেছিল, সম্পাদকরা সবাই আওয়ামী লীগ, পূর্বাচলের প্লট এগুলোতে সন্তুষ্ট হয়ে গেছিলেন, কোথাও তারেক রহমানের কোনো বক্তৃতা, অ্যাজ ইফ তারেক রহমান পৃথিবীতে এক্সিস্ট করেন না, বাংলাদেশের গণমাধ্যম দেখলে মনে হতো। আজকের পরিস্থিতি তো তা না। আজকের পরিস্থিতি হচ্ছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি, সত্য মিথ্যা উক্তি সব ছড়িয়ে তাদের নিজেদের মন গড়া মন্তব্য জুড়ে দিয়ে, প্রত্যাশা আশা জুড়ে দিয়ে তারা এক একজন মন্তব্য করছেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন। কাজেই পরিস্থিতিটা কিন্তু কনটেক্সট ভিন্ন এবং এই ভিন্ন পরিস্থিতিকে আপনাকে ট্যাকেল করতে হলে কোনো একটি সীমারেখা আপনাকে টানতেই হবে। দেখুন, আজকে আমি কাউকে মন্তব্য করতে শুনেছি যে এখানকার মিডিয়া সরাসরি তার ইন্টারভিউ নেয় না, অথবা তিনি দেন না, তাই তিনি এনডিটিভিকে দেন, ইন্ডিয়া টুডেকে দেন বা অন্য কাউকে দেন, ওই সংবাদটি মিডিয়া প্রচার করে। কিন্তু কন্টেন্ট তো মিডিয়া প্রচার করছে। উনি এনডিটিভিকে বলেছেন এবছরের শেষের মধ্যে উনি ফিরবেন, সেই কন্টেন্ট তো এখানে শিরোনাম হয়েছে। কাজেই এই সাংবাদিকতা বা তথ্য পরিবেশনার ট্রিটমেন্টটি কিন্তু একটা বিশেষায়িত বিষয়। তার বাইরে মানুষ তো জেনে নিচ্ছে
দেখুন এই দেশের অনেক মানুষ মনে করছে যে কোনো একদিন আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে। প্রায় একটা লোককে কিন্তু এখানে একটি বিষয় আসে, সেটা হচ্ছে যে আদালতের যে আদেশটা সেটা অর্থহীন হয়ে দাঁড়িয়ে আছে। এরকমটা কি কেন ঘটছে? না, এটি অর্থহীন হওয়া ঠিক হয়নি। আদালতের উচিত ছিল আদেশ দিয়ে ক্ষান্ত না হয়ে আদেশ বাস্তবায়নের রূপরেখাগুলোকেও বলতে। মাসুদ কামাল যেমন করে বলছিলেন, উনি যদি মারা যান, উনি যদি অসুস্থ হন, ওগুলো তো সংবাদ, সেগুলো কি তার ওই কন্টেন্টের বাইরে হবে কিনা। তবে তার যে কন্টেন্ট উনি প্রচার করেন সেটি আমার মনে হয় সিগনিফিকেন্টলি অবজার্ভ করা উচিত, যে দেশকে অস্থিতিশীল করা, উস্কানি দেওয়া এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার কন্টেন্ট শেখ হাসিনা প্রচার করেন। ওকে, গণমাধ্যমের দায় এবং দায়িত্ব, সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই মাসুদ কামাল, তাহলে আপনি কি বলবেন যে শুধুই কি আসলে একটা অসম প্রতিযোগিতার কথা আমরা ভাববো, নাকি এখানে দায়িত্বের ব্যাপার, দায়ের ব্যাপারও আছে কিছু? অবশ্যই দায়িত্বের কথা ভাববেন, কিন্তু আপনি যদি দায়িত্ব পালনে বাধা দেন তখন সেটি হবে দায়। দেখেন, আমি এক কটা কথা বলি আপনাকে। শেখ হাসিনা যদি বলে আমি 300 লোককে হত্যা করার জন্য তোমরা তালিকা করো, আমি করবো না, এটা তো এখানে এই দেশেও যদি কেউ বলে, বিদেশ থেকে বলা দরকার নাই, যদি এই দেশেও কেউ বলে, তো সংবাদপত্রের এথিক্স অনুযায়ী সেটা প্রচার করা যাবে কি যাবে না সেটা নিয়ে তো আলোচনা হতে পারে। কিন্তু শেখ হাসিনা যদি বলেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসব, আমি এই বছরের মধ্যে ফিরে আসব, সেখানে তো আমি বরং খুশি হই, কারণ আমরা তো তাকে আনতে চাই, তাকে তো আমরা আনতে চাই। তার বিরুদ্ধে শাস্তি হয়েছে, ওই শাস্তি আর তাকে আপনি ফাঁসি দিতে যাচ্ছেন, তাই আপনি ঝুলানোর জন্য একটা লোক, ওই মহিলাকে আপনার লাগবে না? লাগবে। উনি যখন বলবেন আমি আসবো এই বছরের মধ্যে, আমি তো হ্যাপি, আসেন ভাই, আপনি আপনার জন্য ওয়েট করতেছি, আপনি আসেন। আইন অনুযায়ী কি হবে না হবে সেটা দেখবে। এতে কিন্তু এই খবর প্রচার করা যাবে না, এটা আমার কাছে আইন অনুক, কারণ আইন যখন করছে, আদালতে রায় দিচ্ছে, আমি তো এটাকে বিরোধিতা করতে পারবো না। আর আমি যখন কোনো মিডিয়ার সঙ্গে নাই, আমি তো বলতেও পারবো না। কিন্তু কোশ্চেনটা হলো কি, যে এই খবরটা তো আমি প্রচার করতে উন্মুখ হয়ে আছি যে শেখ হাসিনা এই বছরের মধ্যে আসবে, অতএব বিচারেরা এই বছরের মধ্যে বাস্তবায়িত হবে। আমি তো বিরাট খুশি, কারণ আদালতের রায় তো এটা, ওইটাও আদালতের রায়, এটাও আদালতের রায়। তো এখন যদি পারেন পারবেন, যদি না পারেন ভয় পাবেন, সেটা তো আপনার ব্যাপার, সেটা তো আপনার সমস্যা, এটা তো আমার সমস্যা না রে ভাই। কাজেই আপনি যে অসমপরিযোগী যেটা বললাম, মানুষ কি চায় বলেন? সাধারণ আপনি যখন একটা পত্রিকা বের করেন, আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা হলো আপনার পত্রিকাটা মানুষের হাতে হাতে যাবে, মানুষ আপনার পত্রিকা পড়বে, তাহলে আপনার পত্রিকার মাধ্যমে আপনি মানুষের কাছে সংবাদটা পৌঁছায় দিবেন। কিন্তু মানুষ যে সংবাদটা জানতে চাচ্ছে, মানুষের কৌতূহল আছে শেখ হাসিনা সম্পর্কে, আছে, আপনি যত যাই বলেন ভাই, আছে। আচ্ছা, সেই কৌতূহলটা যে মেটাচ্ছে অন্য পথে, তাহলে আপনি তো অন্য পথটাকে এস্টাবলিশ করে দিলেন। ওকে, তো এই জায়গায় প্রসঙ্গে ফিরিয়ে আপনি যেটা বললেন যে মানুষের আসলে তো সংবাদ দিনের শেষে এটি গণমাধ্যমে সেটা একটা পণ্যই, মানুষ যেটা জানতে চায় সেই পণ্যটা সেটা জানানোর চেষ্টা করা হয়। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউজ সম্পর্কে জানার ব্যাপারেও কিন্তু মানুষের বিপুল আগ্রহ ছিল। তিনি কি করছেন, কোথায় আছেন, কিভাবে চলছেন, মানুষ অনেক জানতে চেয়েছিল। তখন কেন তাহলে আজকে যারা এসব প্রচার করছে তাদের এটা মনে হয়নি যে আমরা একটা অসম প্রতিযোগিতায় পড়ে হবে না? আমি বলি ভাই, কথাটা খেয়াল করেন, একটা লোক যখন পত্রিকা লিড স্টোরি করে, ধরুন প্রথম কথা ধরি আমি, ও যখন লিড স্টোরি করে, ও লিড স্টোরি করে আগে 5 বার ভাবে আমি কোনটাকে লিড করব। ওদের লক্ষ্যটা কি, যে কোনটাকে লিড করলে আমার পাঠকরা এটা নিবে। সে কিন্তু পত্রিকাটা বিক্রি করতেছে, পাঠক তার পত্রিকাটা 12 টাকা দিয়ে কিনতেছে, কিনে পড়তেছে। যে 12 টাকা দিয়ে কিনতেছে সে কি জানতে চায়, এটা নিয়ে সব পত্রিকার এক এক ধরনের বিশ্লেষণ আছে। প্রথম হলো বিশ্লেষণ করে আমার এই জিনিসটা আমাকে আজকে লিড করতে হবে, পাবলিক জানতে চায়। দিনকাল লিড করে, দিনকাল তো তারেক রহমান সাহেবের পত্রিকা। এখন যদি মানুষ খুব জানতে চাইতো তাহলে তো লোকে দিনকালে বেশি, কিন্তু মানুষ যেটা জানতে চায় সেটাই তো ওখানে হচ্ছে লিড। এখন আপনি বলতেছেন তুমি তোমার ইচ্ছা মতো লিড করো, কিন্তু এইটা তুমি লিড করতে পারবা না, এই তুমি খবরে দিতে পারবা না, 3-এর পাতাতেও দিতে পারবা না, আপনি বলে দিচ্ছেন। এটা হয় না, এটা মুক্ত সাংবাদিকতা, মিডিয়ার জন্য এটা প্রযোজ্য নয়। কেউ বলতে পারে হ্যাঁ এর আইন আছে, আইন থাকলে আইন মানবো, কিন্তু আইনটা আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মানবো। আচ্ছা, আপনি যে অর্ডার দিচ্ছেন, হয় না যে আমার একটা আত্মীয় ফাঁসি দিলেন, তার ফাঁসি হবে না, হবে, কিন্তু আমি দুঃখ পাবো।
এরকম আর কি, দুঃখ পাচ্ছি। আমি আশরাফ স্যার, আমি একটু আপনার কাছে আসি। আমরা খবরগুলোতে দেখতে পাই যে মানে শেখ হাসিনা যে পলাতক, তার দলটা পতিত একটি দল, এরকম কোনো কথাও কিন্তু বলা হয় না। সে অনেক অনেক নিউজে আমরা দেখছি শুধুমাত্রই তার নামটি বলা হচ্ছে, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, জাস্ট সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে। তো এখানে অনেকেই বলতে চাইছেন যে একটি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি এই ধরনের এভাবে খবরগুলো প্রচারিত হচ্ছে কিনা বা প্রকাশিত হচ্ছে কিনা, আপনি কিভাবে? আমি সম্পূর্ণভাবে মনে করি হচ্ছে, এবং আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ ভাবাপন্ন, আওয়ামী লীগের সময় বেনিফিশিয়ারি, এবং আগামীতে কোনোদিন যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আবার বেনিফিট পাবে এমন লোকের সংখ্যা এবং এমন লোকের চেহারা খুব বেশি দ্রুত সমাজে ভেসে উঠছে। এবং তারা করছেন যে অ্যাজ ইফ 24 সালে কিছু ঘটেনি, শেখ হাসিনা 15 বছরে অবৈধভাবে শাসন করেননি, গুম খুন করেননি, গণহত্যা করেননি, আয়নাঘর ঘটেনি, এবং জুলাইতে ছাত্র হত্যা করেনি। এর কোনো আপনি দেখবেন যে কোনো সংবাদের, আমরা তিনজনই প্রায় সংবাদ নিয়ে বসবাস করি, তার একটা মানে পাদটিকা থাকে। এই পাদটিকা ছাড়া শেখ হাসিনার সংবাদ প্রচারিত হয়। পাদটিকাটি ছিল এরকম যে উনি 15 বছর 2টি খারাপ নির্বাচন করেছেন, 3টি, এবং তিনি জোর করে ক্ষমতায় ছিলেন, তিনি সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছিলেন, বিরোধী দলকে রাজনীতি করতে দিচ্ছিলেন না, একজন নেতাকে 17 বছর নির্বাসিত জীবনযাপন। এই কনটেক্সট ছাড়া, এই পাদটিকা ছাড়া সংবাদগুলো পরিবেশন হচ্ছে। দেখে মনে হচ্ছে আর কিছুদিন গেলে মনে হবে যে উনি বিনা অপরাধে ভারত সরকারের আমন্ত্রণে দেশ থেকে বেড়াতে গিয়েছিলেন, গিয়ে আটকে পড়েছেন, আসতে পারছেন না। এখন দেশে একটা আন্দোলন তৈরি করতে হবে যাতে তাকে ফিরিয়ে আনা যায়। এখন তার হাতে যে 1400 ছাত্র হত্যার রক্ত, তার হাতে যে 27,000 পঙ্গু মানুষের পঙ্গুত্বের কারণ তিনি যে 3টি নির্বাচন গুম করেছিলেন, তিনি যে 3000 লোককে আয়নাঘরে রেখেছিলেন কিংবা কোনো রকমভাবে গুম করেছিলেন, এই কথাগুলো আমাদের সংবাদ ভাইরা, সংবাদকর্মীরা, আমার সহকর্মীরা, তারা কেউ কেউ আপনাকে এটাকে বলে সিলেক্টিভলি ঠিক করেন যে এই কথাগুলো তারা এখন আর বলবেন না। তারা আলোচনায় নিয়ে আসেন ইউনূস সরকার, তারা আলোচনায় নিয়ে আসেন 18 মাসে তরুণ নেতাদের দুর্নীতি। সবই হয়তো সত্যি। ইউনূস সরকারের 18 মাস তরুণ নেতাদের দুর্নীতি সব শ্বেতপত্র করে তাদেরও আইনের আওতায় আনা উচিত, এটি আমি মনে করি। কিন্তু একটি চ্যাপ্টার না পড়ে তারা পরের চ্যাপ্টারে জাম্প করতে চান যাতে তাদের আলোচনা করতে সুবিধা হয় যে আওয়ামী লীগকে কি করে রাজনীতি করতে দেওয়া উচিত, কেন আওয়ামী লীগকে কোটি কোটি লোক ভালোবাসে, এবং শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরতে পারেন। তার মানে হচ্ছে যে আপনি দেশের মানুষকে সাংঘাতিকভাবে প্রতারণার ভেতরে নিয়ে যাচ্ছেন আপনার পেশাদারিত্ব দিয়ে। এই গণমাধ্যমের একটা বড় দায়িত্ব, কিন্তু তিনি দায়টি অনুভব করেন কিনা আমরা খুব দ্রুত দেখতে পেলাম। কেননা আমার দেখা 15 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রির নাম কিন্তু মিডিয়া। এর চেয়ে বেশি এক্সপোজড হয়েছে 2-1 ব্যবসায়ী। কিন্তু মিডিয়া যেভাবে পদলেহন করলো একটি এস্টাবলিশমেন্টের, এটা আমাদের জীবনে কখনো ঘটে নাই, এখন ভারতেও দেখতে পাচ্ছি। কাজেই আমরা বলি যে গণমাধ্যমকে, আদালতকে এই ধরনের নির্দেশনা দিতে হয় কেন? দেখুন, আমি আদালতের নির্দেশনার পক্ষের মানুষ না। আমি মনে করি মাঠের নির্দেশনা অনেক বেশি রাজনীতির জন্য জরুরি, কিন্তু আদালতকে তখনই দিতে হয় যখন তারা মোকাবেলা করতে পারে না, তারা দেখতে পায় গণমাধ্যমে সেই পুরনো লোকগুলো ফিরে আসছে। দেখুন, এমনও তো সংবাদ হচ্ছে একটি টিভি চ্যানেলে 24 সালের জুলাইতে যারা প্রতিদিন বয়ান দিচ্ছিলেন যে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এদেরকে আইনের আওতায় আনা হোক, তারা আবার পুনরায় দায়িত্বে এসছেন। ওই লোকগুলো কি 2 বছর কোনো রকমের পলায়নের অবস্থায় ছিলেন কিংবা ওএসডি হয়েছিলেন, তারা ফিরে এসে কোন বয়ানটি দিবেন? তারা জুলাইয়ের ওই কন্টিনিউয়েশন আবার দিচ্ছেন যে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। তাহলে মাঝে যে অভ্যুত্থানটি হলো সেটি হারিয়ে গেল। আমাদেরকে রাজনৈতিক তাৎপর্যটি বিবেচনা করে কাজটা করতে হবে। ওকে, একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমি একটু আরেকটি বিষয় একটু আমি জানতে চাই আপনার কাছ থেকে আশরাফ কায়সার। সেটা হলো যে আসলে নিষিদ্ধ করার মধ্য দিয়েই কি সবকিছু শেষ হয়ে যায় কিনা? জামাতকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, জামাতকেও রাজনীতি করতে দেওয়া হয়নি। সেই জামাত তো বিপুল শক্তি নিয়ে পরে ফিরে এসেছে। তারা যেভাবে সুপ্তভাবে হোক, গুপ্তভাবে হোক, যেটা বলা হয়, তারা টিকে ছিল। এবং আপনি অতীতে উদাহরণ টেনেছেন, আমরা নিজেরা দেখেছি যে রাজনৈতিক প্রক্রিয়া নিষিদ্ধ করা, দল নিষিদ্ধ করা, নির্বাচন থেকে তাদেরকে বাতিল রাখা, এর কোনোটাই মানে খুব একটা কার্যকর না। দেখুন, রাজনৈতিক দলকে যদি আপনার জনবিচ্ছিন্ন করতে হয়, আপনাকে পাল্টা বয়ান দাঁড় করাতে হবে। এখানে এক্সাম্পল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো একটি দলকে যদি আপনি এখন বিএনপি বা অন্য শক্তিগুলো
রাজনৈতিক বয়ান যদি যথেষ্ট স্ট্রং না হয়, অল্টারনেটিভ, আমি বলছি না আওয়ামী লীগের বিরুদ্ধের বয়ান, আমি বলছি তাদের রাজনীতির বয়ান, ধরেন বিএনপির রাজনীতি, সেটি যদি আপনি এমন স্ট্রং না করেন, এমন ভিন্নধর্মী না করেন, তাহলে কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেও আপনি খুব বেশি দিন এটি ধরে রাখতে পারবেন না। দেখুন, প্রশাসনিক নির্দেশে এই কর্মকাণ্ডগুলো না করা সবচেয়ে ভালো, যদি করতে হয় সেটা সাময়িক সময়ের জন্য, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যারা মনে করে থাকে যে এর ভিতর দিয়ে সমাধানটি হয়ে গেল, ব্যাপারটি একদমই না। আর 24-এ যে ঘটনা ঘটেছে, 24-এর আগে 15 বছরে যে ঘটনা বাংলাদেশ দেখেছে, যেভাবে লুটতরাজ হয়েছে, মানুষ হত্যা হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, আপনি যদি রাজনীতির বয়ানটি, ভিন্ন রাজনীতির বয়ানটি না করতে পারেন, এটি আপনার ব্যর্থতা। দেখুন, আওয়ামী লীগের ইনহেরেন্ট সুবিধা হচ্ছে যারা বয়ান তৈরি করতে পারে, কালচারাল অঙ্গনের মানুষ, মিডিয়ার মানুষ, নাটক বানাতে পারে, কবি, সাহিত্যিক, শিল্পী, তারা প্রায় 99% আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠ। বিএনপিকে আমরা এখানে হাতড়াতে দেখি এবং কোনো প্রকৃষ্ট জ্ঞান আছে বলে মনে হয় না, তাদের লোকজনও আমরা খুব একটা দেখি না, তারা আগ্রহী কিনা বয়ানে তাতেও বুঝতে পারি না। কিন্তু ধরেন সেই কারণেই কিন্তু মানে ফিল্ডে যুদ্ধ করা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, এটি আওয়ামী লীগ বয়ান প্রচার করে, যদিও তাদের নেতা আত্মসমর্পণ করেছিলেন বা অন্তরীণ হয়েছিলেন, কিন্তু বিএনপিকে আমরা ঠিক মুক্তিযুদ্ধের প্রতিভূ দল হিসাবে দেখতে পাই না। আবার ইতিহাসের ঘটনাক্রমে তাকে জামাতের সাথে দেখতে পেয়েছি স্বাধীনতা বিরোধী দল বলে। কাজে বিএনপির ভেতরে তাদের রাজনীতিটি কি, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, তার অন্য অনুষঙ্গগুলো কি, তার কালচারাল আসপেক্টটা কি, এবং আপনি যদি এই গল্পটা না বলতে পারেন, এই ন্যারেটিভটা না বলতে পারেন, তাহলে আওয়ামী লীগ যে 24-এ এভাবে গণহত্যা করলো, এইভাবে তরুণদের জীবন কেড়ে নিল, এই বয়ানটি যদি আমি স্ট্রংলি বাংলাদেশের পক্ষের বয়ান হিসেবে দাঁড় না করানো যায়, তাহলে কোন এক, দেখুন মানুষ কিন্তু, যেই মানুষ রাস্তায় নামে গণ অভ্যুত্থানে, সেও পটলের দাম বাড়লে হতাশ হয় এবং বলতে থাকে গণ অভ্যুত্থান সফল হলো না। কাজে আপনি শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানটি কাঁচামরিচের দাম কিংবা পটলের দামের সাথে তুলনীয় হয়ে ওঠে। মানুষের এটি কোনো দোষের বিষয় না, দৈনন্দিন জীবনে হতাশা থেকে ঐতিহাসিক ঘটনাকে সে দেখতে শুরু করে। কাজে আপনাকে এমন স্ট্রং কিছু করতে হবে, সেটা বিচারের ভেতর দিয়ে হোক, সংস্কারের ভেতর দিয়ে হোক, রাজনৈতিক সংস্কারের ভেতর দিয়ে হোক, যাতে মানুষ যুগের পর যুগ মনে রাখতে পারে যে এই দলটি কোনো এক সময় স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আবার 24-এ কিন্তু গণহত্যা করে পালিয়ে গেছে। এটি যদি আপনি ইতিহাসে অমোঘভাবে না রাখেন, তাহলে কিন্তু উইথ টাইম এটার তেজ কমে যাবে এবং সেই যে গুপ্ত মানুষগুলো বেরিয়ে আসবে। রাইট, এই প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আসলে যে আইনি প্রক্রিয়ায় যে নিষিদ্ধকরণের মধ্য দিয়ে সমাধান হয় কিনা, সেই জায়গা থেকে আমরা যতদূর জানি যে গণঅভ্যুত্থানের পর থেকে রিকনসিলিয়েশনের কথা বারবার বলা হয়েছে, ক্ষমার কথা বলা হয়েছে, কিন্তু আসলে যারা ক্ষমা নিজেরা নিতে চায় না তাদেরকে বারবার আপনি ক্ষমা করতে চেয়ে তো লাভ নেই, আপনি কাকে ক্ষমা করবেন? মাসুদ কামাল, তাহলে কি হতে যাচ্ছে, মানে কি হবে এই আওয়ামী লীগ লইয়া, তাহলে আমরা কি করিব? শুনেন, একটা কথা বলি আপনাকে, সেটা হলো কি, আমার কাছে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, এদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মতলবী শব্দ হচ্ছে চেতনা। এই চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করে ফেলানো হয়েছে। এখনো আরেক চেতনা বিক্রি করা হচ্ছে, জুলাই চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা। এতদিন আওয়ামী লীগ বেঁচে মুক্তিযুদ্ধের চেতনা। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল একদল করব? ছিল, ওটা তো শেখ মুজিব করছে। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল আমি দেশের টাকা বাইরে পাচার করব? ছিল না তো। মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট আওয়ামী লীগের আমার সেটা হয় নাই, হয়েছে। জুলাই চেতনার মধ্যে কি ছিল যে আমি রাতারাতি মানে আপনার কোটিপতি হয়ে যাব? ছিল না তো, হয়েছে। হয়েছে না? এগুলি কেন করা হয় জানেন? এগুলি করা হয় জাতিটাকে বিভক্ত করার জন্য। যখন নাকি আপনি আপনার অপোনেন্টকে আর কিছু বলে হারাইতে পারেন না, অপোনেন্টের কর্মকাণ্ডের সমালোচনা যখন আপনার কাছে আর কোনো পয়েন্ট না থাকে, তখন আপনি চেতনাকে আমদানি করেন। একদম সিম্পল। আপনি দেখেন জিয়া রহমানের রাজনীতির মূল পয়েন্টটা কি ছিল বলেন তো আপনি? মূল পয়েন্টটা কি ছিল? যে চেতনাকে সরাই রাখা। জিয়া রহমানের চেয়ে আমাদের তাবৎ শাসক যারা ছিল, যারা মানে সরকার প্রধান ছিল এ পর্যন্ত, জিয়া রহমানের চেয়ে বড় মুক্তিযোদ্ধার কেউ ছিল? ছিল ভাই না। তাবৎ আপনি সরকার প্রধানদের কথা ভাবেন, সে হলে সরাসরি সেক্টর কমান্ডার ছিল একটা মুক্তিযোদ্ধা। উনি সরকার প্রধান হয়ে উনি কি করছেন? উনি এমন এমন লোককে নিয়ে আসছেন, আনার কারণে এখন ওনার সমালোচনা করতে হবে
আপনি সমালোচনা শুরু করলেন, উনি স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে আসছেন। আরে ভাই, একটা লোক স্বাধীনতা বিরোধী হয়েছে, তাকে তো স্বাধীনতার পর প্রথম সরকার এসে স্বাধীনতা বিরোধীদেরকে শাস্তি দিছে। শাস্তি যাকে যাকে দিছে, যাকে দেয় নাই তাকে দেওয়ার প্রয়োজন মনে করে নাই বলে দেয় নাই। এখন আপনার বাপ বঙ্গবন্ধু উনি বুঝছে যে এই লোকটাকে ছেড়ে দেওয়া দরকার, আপনি বলতেছেন আপনার বাপ ঠিক করে নাই, ওদের তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। আপনি ঝুলাইছেন চেতনার কারণে। কিন্তু জিয়া রহমান কি করছে? চেতনাকে সরাইছে। দেশে যারা আছে তাদেরকে দেশের নাগরিক মনে করছে, তাদের কাছ থেকে সর্বোচ্চটুকু আদায় করার চেষ্টা করছে, তাদের মাধ্যমে দেশটাকে পরিচালনার চেষ্টা করছে। আপনি এই লাইনে যাচ্ছেন না কেন? এখন আপনি আবার ওই চেতনা নিয়ে আসছেন, অমুককে নিষিদ্ধ করতে হবে, অমুককে বাতিল করতে হবে, অমুককে একদম নিশ্চিহ্ন করতে হবে। নিশ্চিহ্ন করা যায় না। মানে কোটি কোটি মানুষকে আপনি কিভাবে নিশ্চিহ্ন করবেন? এটা কি করবেন না কিনে ভাই? আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা সেই প্রশ্নটিও সামনে এসেছে। আশরাফ কায়সার, আমার মনে হয় যে ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি। যদি এখানে আপনি কোনো কিছু বলতে চান, অ্যাড করতে চান, আপনি করবেন। আমি একটি বিষয় একটু আনতে চাইছি, সেটা হলো যে এই যে চেতনা বাণিজ্যের কথা আপনারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এটা রাজনীতি করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে, জুলাই চেতনাকে ব্যবহার করার অভিযোগ আসছে, ক্রেডিট ছিনতাইয়ের কথা এসেছে, এবং আমরা এমনটা শুনতে পাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাই যে ক্রেডিট সেটা একটি ধর্মভিত্তিক গোষ্ঠী যেন করায়ত্ত করেছে, এরকমটা আমরা শুনতে পাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকারে তিনি প্রথম আলো কার্যালয়ে হামলার নেপথ্যে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল, তিনি এই কথাটি স্পেসিফিক্যালি বললেন। তো এর অর্থ কি দাঁড়ায়? মানে গণঅভ্যুত্থানের পরে আমাদের জুলাই থেকে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা থেকে আমরা আসলে কতটুকু পেলাম এবং কেমন করে আসলে এই গোষ্ঠীটা শক্তিশালী হলো? প্রথমত বলি, আমি চেতনা বাণিজ্যের বিরোধী পক্ষের মানুষ। সেটি ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা। যখনই আপনি শুনবেন চেতনা, তখনই তার পিছনে একটা বিপণন এবং বাণিজ্য দুর্নীতি আছে। এই জুলাইতে আমরা সর্বশেষ সেটি টের পেলাম। ওই সরকারটি একই কাণ্ড করলো। তাদের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হলো, অনিয়ম হলো, এবং এই তরুণ নেতারা যাদেরকে আমরা ভেবেছিলাম একটা বিকল্প রাজনীতির কথা বলবে, তারা একেবারেই স্বাধীনতা বিরোধীদের সাথে এককাট্টা হয়ে একটা ধর্মান্ধ দক্ষিণপন্থী উগ্রবাদী রাজনীতির গল্প বলছেন। চেতনাতে মানুষ বীতশ্রদ্ধ এবং মানুষ প্রতারিত বোধ করে যখনই আপনি এটা বলেন। আওয়ামী লীগের ২-৩টি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠানের, একটি ছিল ৭১, আরেকটি ছিল ধর্মনিরপেক্ষতা। সেই ভদ্রমহিলা ধর্মনিরপেক্ষতা মুখে বলতেন, কওমি মাতা হয়েছিলেন হেফাজতে ইসলামের কাছ থেকে। আপনি বোঝেন এবার স্ববিরোধিতা কি। তার আমলে পাঠ্যপুস্তক থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব লেখা চলে যায়, তার কি সচিব কামাল আব্দুল নাসেরের কবিতা ঢোকে। এই যে চেতনা, এটা আমরা দেখেছি। কাজে আমি চেতনার পক্ষের মানুষ না। আমি আপনাকে বলি, জুলাইয়ের পরে, অগাস্টের ৫-এর পরে বাংলাদেশে যা ঘটেছে, তাতে মানুষ আরেকবার প্রতারিত হয়েছে, হতাশ হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার স্পৃহা জেগেছে। সেটি কি? সেটি হচ্ছে রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, উগ্রবাদীদের উত্থান, ধর্মান্ধদের উত্থান। প্রথম আলো সম্পাদক ডয়চে ভেলেকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি তো বলার অপেক্ষা রাখে না যে উগ্রবাদীরা আক্রমণ করেছে। সেটি আমরা দেখতে পেয়েছি ক্যামেরায়, ভিডিও ফুটেজে, সব জায়গায়। কিন্তু ওই সরকারের ভেতরে উনি কেন কোনো সহযোগিতা পেলেন না? উনি প্রায় ২-২.৫ ঘন্টা চেষ্টা করেছেন সরকার প্রধানের সাথে, আমাদের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, পুলিশের সাথে, আইন উপদেষ্টাকে ফোন করে, কেউ তো এগিয়ে আসেননি। তার মানে ওই সরকারের সাথে উগ্রবাদীদের, অথবা ওই সরকারটি ছিল উগ্রবাদীদের নিয়ন্ত্রিত সরকার। আমি এখন এভাবে বলি, কেননা কিছু ইন্ডিভিজুয়ালকে আমরা দেখেছি, ইউটিউবার, তারা বলেন এই সরকারের লোকজন তাদের দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের কার্যক্রম দেখলে মনে হয় যেভাবে মাজার ভাঙা হলো, যেভাবে মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হলো, যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, এগুলো তো ৫ই অগাস্টের বা জুলাই আন্দোলনের সাথে অন্তর্ভুক্ত বিষয় না। তার মানে এমন একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠলো, যারা আপনার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা নারীদেরকে হেনস্থা করতে যায়, যারা নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ, এবং ৭১ না ৪৭কে গুরুত্বপূর্ণ বছর মনে করে। তার মানে আমরা হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বিদায় করতে গিয়ে আরেকটি অপরাজনীতির খপ্পরে পড়লাম, আর কয়েকটি বাটপাড়ের খপ্পরে পড়লাম, যারা শিক্ষিত, মুখোশধারী, ডক্টরেট, এই ওই, তারা দেশের চেয়ারগুলোতে বসে গিয়ে তারা চেষ্টা করলো যে অপরাজনীতি করে নিয়মতান্ত্রিকভাবে যে দলটি নির্বাচিত হয়ে আসতে পারে তাকে বাদ রেখে কি করে নির্বাচনটি আয়োজন করা যায়, কিংবা তাদের শাসন প্রলম্বিত করা যায়। বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে 18 মাসের মধ্যে আমরা ওই খপ্পর থেকে বেরোতে পেরেছি। তাদের কিন্তু কোনো ইচ্ছা ছিল না এই হাত থেকে এই ক্ষমতাটি ছেড়ে দেওয়ার। কাজে আপনি যদি জিজ্ঞেস করেন যে জুলাইয়ের
অভিলাষ যেটি মানুষের তৈরি হয়েছিল, আশা আকাঙ্ক্ষা, সেটি পূরণ হয়েছে কিনা? হয়নি। বিএনপি সরকারের উপরে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, কেননা এই সরকারকে তারা দেখতে পাচ্ছে তারা উগ্রবাদীদের নিয়ন্ত্রণে নাই, তারা দক্ষিণপন্থীদের ছায়ায় নাই, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের দল ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের যে জামাত বিএনপি বয়ান, তার বাইরে এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় এবং ন্যায়ভাবেও কিছু বয়ান, তার বিরুদ্ধে একটা ভিন্ন রকমের প্রধানমন্ত্রী, ভিন্ন রকমের সরকার বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। নাও এই সরকারকে ডেলিভার করতে হবে। দেখুন 18 মাসের সরকার আপনাকে পেছন দিকে নিয়ে গেছে, রাজনীতিকে পেছন দিকে নিয়ে গেছে, সেখান থেকে আপনাকে এখন স্থিতিতে আসতে হবে, সামনের দিকে যেতে হবে। এবং খুব ভালো লাগছে এই প্রথম কোন চেতনার ব্যবসা কিন্তু ক্ষমতা কেন্দ্রের কাছে হচ্ছে না। রাইট। আমরা যখন এই উগ্রবাদী গোষ্ঠীর কথা বলছি মাসুদ কামাল, আমরা কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে শুনেছি যে কোনো রকম জঙ্গিবাদকে বা উগ্রবাদী রাজনীতি যারা করতে চায় তাদেরকে মোকাবেলা করা হবে, এরকমটা শুনছি। কিন্তু তারপরও আমরা মাজার ভাঙ্গার ঘটনা আপনি জানেন, এমনকি এই সম্প্রতি যে সাদা কালো পতাকা, যেখানে কালিমা খচিত পতাকা যেটা ওড়ানো হচ্ছে, এটা কারা করছে? সরকার তো এখানে আমরা দেখলাম না যে এটাকে থামানোর জন্য কোনো উদ্যোগ নিল। প্রপারলি কি ডিল করছে বলে আপনার মনে হয় নাকি আর কি করণীয় সেখানে? দেখেন এই সাদা কালো পতাকা যেটা উড়াচ্ছে না, এই যে ওরা একটা কি স্লোগান দিচ্ছে যে আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা এগুলি হবে না, এবং লা ইলাহা ইল্লাল্লাহ হবে। দেখেন এরা আসলে বেসিক্যালি আমার বিবেচনায় এদের জ্ঞানের পরিধি খুব কম, খুবই মানে আপনার হালকা জ্ঞান নিয়ে এরা কথা বলে। যে লা ইলাহা ইল্লাল্লাহ তার সঙ্গে ব্রাজিল আর্জেন্টিনার বিরোধটা কোথায়? কি সম্পর্ক সেটাই? মানে ব্রাজিল আর্জেন্টিনা বললে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না? দেখি এটার বিকল্প নাকি রে ভাই? মানে এগুলি পাগল ছাগল লোক নাকি, আমি বুঝি না কিছু। তো পাগলের পাগলামি এটা খুব ছোট মাত্রায় হচ্ছে। আমরা দেখছি, আমরা হয়তো আতঙ্কিত হচ্ছি যে এটা কেন, ওটা কেন, আমরা এটাকে জঙ্গিবাদ ভাবছি হয়তো বা। কিন্তু আমি মনে করি এটা আমাদের টোটাল দেশের মানুষের যে চিন্তা ভাবনা, সেই তুলনায় এটা আসলে আপনি যত উপেক্ষা করবেন তত ভালো থাকবেন। এটাকে এরা আসলে গুরুত্ব পেতে চাচ্ছে, আমাদেরকে তোমরা গুরুত্ব দাও, আমাদেরকে দেখো না কেন, আমি এটা করতেছি, পাত্তা দিয়েন না, আপনি ভালো থাকবেন। এটার কোনো গুরুত্বই নাই, এটার কোনো গুরুত্ব নেই। যারা টাঙ্গাইছে এগুলো, ওদের যে খরচটা হয়েছে, এই খরচটাই তাদের লাভ, আর কিছু না। এখানে কিছু হবে না। ওই দর্জি যে বানাইছে ওই দর্জির লাভ, আর কারো লাভ নেই। কারণ এটা দিকে লোকে তাকাচ্ছে যখন, মানে এরা করতেছে, এরা প্রকারান্তরে ধর্মটাকে মানুষের কাছে ছোট করে দেওয়ার চেষ্টা করতেছে। এরা কিন্তু ধর্মের প্রেমিক না, মানে একটা খেলা হচ্ছে, এই খেলায় কে পতাকা উড়াবে কে উড়াবে না। আচ্ছা, আমি অনেকে জার্মানির অথবা ইংল্যান্ডের অথবা কোনো জার্সি গায়ে দিচ্ছি, কারণ ওটা যদি আপনি জার্সি গা বানিয়ে গায়ে দেন তাহলে আপনি আমার মার দিবে। এই আল্লাহ জিনিসটাকে অপমান করতেছো, এটার সঙ্গে কোনো মিল আছে নাকি? কালামের জায়গায়, এটার জায়গায়। তো এই লোকগুলিকে আমি মনে করি যে সরকার যে গুরুত্ব দিচ্ছে না, এটা বরং ভালো করছে। আচ্ছা, শুধু এটার সাথে অন্য কারো ইন্ধন আছে কিনা সেই জায়গা থেকে প্রশ্নটি এসেছিল। কারণ আমরা দেখতে পাই যে বাইরের কেউ কেউ এই বাংলাদেশের সাদা কালো পতাকা টাঙানো নিয়েও এক ধরনের বিশ্লেষণ করছে। বিশেষ করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তারা এরকম কথা বলছে। আমরা তো নিশ্চয়ই চাই না যে যারা বাংলাদেশের একটা ইমেজ দাঁড় করাতে চায় তাদেরকে তাদের হাতে কোনো কিছু উপাদান তুলে দিতে। ওরা তো আছে মনে করেন বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে আছে, কারণ ওরা তো এই সমস্ত ছিদ্র খুঁজবেই, খুঁজে ওর মধ্যে সেটা আশা করবে। বাট আমি মনে করি না এটা আমাদের বাংলাদেশের মানে মাস পিপুলের সেন্টিমেন্টের সঙ্গে মিনিমাম এদের কোনো যোগাযোগ আছে। এটাও নাই, যারা বিশ্লেষণ করতেছে ওদের বিশ্লেষণও কোনো কার্যকর কিছু না। আচ্ছা, আইনগতভাবে যদি খেলাপি থাকে বা বাতিল হবে, ঋণ খেলাপের জন্য বাতিল হয়ে গেছে, অসুবিধা গেছে এবং ভালো তো। যেমন হতো না বাতিল ঋণ খেলাপি তবুও বাতিল হবে না, তো আমরাই বলতাম যে ক্ষমতা দাপটে আইন ঘুমিয়ে আছে, এখন আইন জেগে আছে, ভালো, আমরা তো হ্যাপি। আচ্ছা, আবার ইলেকশন করতে পারবেন না, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু একটি জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে নির্বাচনে কাদেরকে প্রার্থী করা হবে তার আগে আরেকটু এটা মানে ক্লারিটি দরকার কিনা। তার তো প্রার্থীরও জানানো উচিত ছিল এবং এটা দল থেকেও কি আরেকটু খুবই জরুরি কথা বলছেন আপনি। এটা আমি মনে করি এটা না, ওরা তো অনেক সময় গোপন করে যে তার তথ্যগুলি সে দেয় না ঠিকঠাক মতো, অতটুকু দিলে পাওয়া যাবে ততটুকু দেয়, এবং সে আশা করে আমারটা কেউ দেখবে না। তো এই বিষয়গুলো আসলে হয় কি, যদি আপনি নির্বাচনটা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি ঠিকঠাক মতো গড়তে পারেন, তখন হবে কি পার্টিগুলি সবসময় জানবে তার কোন প্রার্থীর কি অবস্থা। কিন্তু এটা হয় আমাদের এখানে শেষে 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ লোক ধরাধরি, আমি কারে ধরতে পারলাম, আমার কে ভাই তোমার কে ভাই, যার ভাই পাওয়ারফুল সে হয়ে যাচ্ছে এমপি।
তো এরকম বিশেষ করে আমরা মহিলা এমপিদের মধ্যে দেখলাম, জীবনে কোনদিন বিএনপি করে নাই, সে বিএনপি মহিলা এমপি হয়ে গেছে। তো হয়েছে তো হবে, আমাদের অনেকের তো হয়েছে, কিন্তু দেখতেছি। তো এগুলো তো ভদ্রতা না, এগুলো ভালো না, এটা পলিটিক্স এরকম হওয়া উচিত না। তো তারেক রহমান সাহেব অনেকদিন পরে আসছেন, এছাড়া তো এগুলো অনেক কিছু হয়তো ওনার এই নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু আমি মনে করি আগামী নির্বাচনে কারা কারা মনোনয়ন দিবেন, সেই জন্য তারা আলাদা একটা খাতা এখনই প্রস্তুত করা উচিত, যে প্রতিদিন কে কি করতেছে ওই খাতার মধ্যে তাদের সম্পর্কে জানা। লেখা হয়, তারপরে ডিসিশন নেবেন। এরকম হলে ভালো হয়। আশরাফ কায়সার, আমরা তো এই যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে কথা বললাম, এখন আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সময় যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগ নিয়ে কি তদন্ত করবে সরকার? আপনার দেখুন, আমরা ১/১১ পরে, আওয়ামী লীগের সরকারের পরে সংসদে দেখতাম যে সদস্যরা একে অন্যের চেয়ে প্রতিযোগিতা এগিয়ে থাকতে চেয়েছেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের ব্যাপারে, তাদের কি অন্যায় হয়েছে, এই হয়েছে। কিন্তু শেখ হাসিনা কি চুক্তি করেছিলেন তাদের সাথে আমি জানি না। ওই সরকার কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন বা ১/১১ সরকারের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, আপনার মনে